এই যদি হয় সমাজের অবস্থা, এই যদি হয় শিক্ষকের মর্যাদা, কি করে হয় এই জাতি উন্নত? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, আমার একটাই কথা, শিক্ষককে কেন বারবার পথে এসে বসতে হয় ক্ষুধার দায়? এই জবাব চাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রীর কাছে। আমি জবাব চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে। যেদিন ৩৬শে জুলাই আমরা ২৪-এর গণ উত্থানে রাজপথ থেকে চেয়েছিলাম, পথে যাওয়ার পথে এক রাজনৈতিক দল আমাকে আহ্বান করেছিল। সেখানে যাওয়ার পথে সেই অফিসে আমি বলেছিলাম, ডক্টর ইউনূস স্যারের মতো সমকক্ষ কেউ নেই, উনি যদি আসে বোধ হয় দেশটা ভালোই চলবে। তাই আমি আমার সেই গর্বের কথাটা বাঁচাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে মেসেজ পাঠাতে চাই সকল প্রিন্ট মিডিয়ার ভাইদের মাধ্যমে। আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে যেন আর খালি হাতে ফিরে যেতে না হয়। ভুলে যাব প্রশাসনিক ভাইদের অত্যাচারের কথা, টিয়ার চালের কথা, গুলির কথা, ভুলে যাব গতকালকের পানির কথা। যদি আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে দেন, আর যদি জাতীয়করণের ঘোষণা না পাই, বলে দিলাম এই ঢাকা শহরকে আমি ৫ লাখ পরিবারের সন্তান সহ উপস্থিত করে ঢাকার শহর আমি রাস্তাঘাট অচল করে দিব। কারণ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে। সেই মৃত্যুটা হয়তো আমার জানি না বিধি কিসে লিখেছে, আমার সেই মরণটা যেন কোনো দেশের কল্যাণের জন্য হয়, তবে নিজেকে অনেক ধন্য মনে করব। কারণ MA পাস করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সেই কলসি ঘাড়ে নিয়ে ধুকে ধুকে বয়স প্রায় শেষ হয়ে গেছে। আর কতদিন চাকরি করতে পারবো মাদ্রাসা হলেও? তবে আমার দুঃখ নাই, আমি চাকরি করতে না পারি, আমার পরবর্তী প্রজন্ম যেন এই আরবিক শিক্ষার স্তম্ভকে ধরে রাখতে পারে, ইসলামের প্রচার প্রসার করতে পারে। কারণ আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে যদি বানচাল করে মুছে ফেলা যায়, বাংলাদেশের ইসলামিক ভার্সিটি, দাখিল, আলিম, ফাজিল মাদ্রাসাগুলো ঝরে পড়ে যাবে। কারণ এই ৯৫% মুসলিম কান্ট্রির দেশ হলেও আরবি শিক্ষাকে গুরুত্ব দেন না। আমার দিকে তাকিয়ে দেন, যদি বলি আরবি পড়াবে, কত বলে জানেন? ১,০০০ টাকা। বাংলা পড়াতে যাই, শালির বাটি আমাকে ৩,০০০ টাকা দেয়, ঘের ঘের করে। কতটা বৈষম্য দেখেন! টিউশন করতে গিয়ে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য। যখন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তখন তো কেউ বলেনি তুমি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষিকা, তুমি সরে যাও, তোমার সন্তানকে মাঠ থেকে নিয়ে যাও। যখন মাওলানা হামিদ খান ভাসানী ৬৯-এর গণ উত্থানে, ৭০-এর নির্বাচনে, সর্বশেষ ৭১-এর স্বাধীনতা যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন, যখন বাংলাদেশের সৈনিকদেরকে উনি পরামর্শ দিয়েছিলেন যে তোমরা সেক্টরে সেক্টরে ভাগ করে দাও, সকলে একসাথে মরতে যেও না, কেউ মরবে, কেউ টিকে থাকবে, কেউ দলকে টিকিয়ে রাখবে, তখন তো বলেনি। আজ সেই মাওলানা হামিদ খান ভাসানীর অনুসারীরা এখনো বেঁচে আছে, মরে যায়নি, মরবো না।